এখন কিন্তু সকালবেলার ওয়েদারটা বেশ ঠান্ডা। ঘুম থেকে ওঠার পরে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে আজকে আগে বসেছি। যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো বাসন, তো ভাবলাম আগে ঠাকুরের বাসনগুলোই মাজি। আর উঠে যখন কলপারে এসে বসেছি না, যেন এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটা চাদর টাদর কিছু হলে গায়ে দিতে পারতাম। এক সকালবেলায় আর এক যেই সন্ধ্যের পর থেকে না ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। তোমাদের দাদাভাই বাড়ি আসলেই এবারে কম্বল, বালাপোষ, শীতের জামা কাপড় এগুলো সব নামাতে হবে বাংকারের ওপর থেকে। এই বাংকারে রাখা একদিকে সুবিধা, আর একদিকে হচ্ছে অসুবিধা। ঘরের ছেলেরা যদি না থাকে তাহলে কিন্তু ও নামা ওঠা করতে ভীষণ সমস্যা। ঠান্ডা তো লাগছে, মেয়েও বলছিল যে মা একটু হালকা চাদর হলে না বেশ ভালো হতো, জানো তো, পড়তে গেলে খুব ঠান্ডা লাগে। তো বলেছি দাঁড়া, 2 দিন দাঁড়িয়ে যা, বাবাও চলে আসবে, তারপরে ওগুলো নামিয়ে দেব। তোমাদের দাদাভাইয়ের ওখানে কাজ প্রায় শেষই হয়ে এসছে। আমি বলেছি যেইটুক বাকি থাকবে করে তুমি আজকে রাত্রিবেলায় ট্রেনে উঠে যেও, কারণ শনিবার দিন যেহেতু মনাকে ডাক্তার দেখানোর আছে, তোমাদের দাদাভাইকেও আমি থাকতে বলেছি। সেই কারণেই ওকে বলেছি তুমি চলে এসো, তোমার লেবাররা থাকুক, তুমি একেবারে যেটুকুনি করার করে চলে এসো, বাদ বাকিটুকু ওরা করে চলে আসবে। সেই কারণেই তোমাদের দাদাভাই আজকে ট্রেনে উঠবে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার, কালকে সকালবেলায়, তাহলে সকালবেলায় কি একটু বেলা হলেই ঢুকে যাবে। আমি ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে মেয়েও উঠে গেছে ঘুম থেকে। আমি ডিম সেদ্ধ, কুলেখাড়ার রস এগুলো সব করে গুছিয়ে রেখেছি। রেখেই রান্নাঘরের কাজ কালকে রাত্রিবেলা করেই রেখেছিলাম, তারপরে বাইরে এসেছি ঘরটা ঝাড় দিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার ভাবলাম সবার আগে ঠাকুরের বাসনগুলো মাজি। যেহেতু অনেকগুলো বাসন, আর বৃহস্পতিবার এখন মা লক্ষ্মীকে বসানোর পর থেকে প্রতি বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। সেই কারণে বৃহস্পতিবার সবার আগে ঘরদোর পরিষ্কার করে আগে আমি চেষ্টা করি ঠাকুরের কাজকর্মগুলো সারার, যাতে তাড়াতাড়ি একটু পুজো দিতে বসতে পারি, আর তাড়াতাড়ি যাতে আমার একটু হয়ে যায়। আজকেও মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, তো ও খবর নিয়েছিল ওর বন্ধুদের থেকে যে কালকে কোনো খাতা দেখিয়েছে নাকি। তো খবর দিল যে না, এখনও খাতা দেখায়নি কালকে। তো আজকেও মেয়েকে বললাম থাক, আজকেও স্কুলে যেতে হবে না। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই মনাকে সাইকেল চালাতে দিও না, সাইকেল চালানোর জন্যই নাকি এই সমস্যাগুলো বেশি হয়। আসলে এখন হ্যাঁ, এটা ঠিকই, জানো তো, মেয়ে না এখন একটু বেশি সাইকেল চালাতে হয়, কারণ অনেক অনেক জায়গায় পড়া থাকে, তো সব জায়গায় গাড়ি করে করে তো যাওয়া সম্ভব না, বুঝতেই তো পারো। ওর এখন দিনে সত্যি প্রচুর সাইকেল চালাতে হয়। সেই কারণেই ভাবছি যতদিন ডাক্তার দেখিয়ে একটু সুস্থ না হচ্ছে, ওকে বললাম আমি রিক্সা করেই যাতায়াত করতে। আর তারপরে সাইকেলটাও দিচ্ছি না, আর মেন কথা শরীরটাও তো ভালো না, ওই কারণেই বললাম ঠিক আছে চল, বাড়িতে বসে পর 2 দিন একটু ছুটি নিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। সোমবার থেকে আবার স্কুলে যাবে টানা। তো আমি দিয়ে আসবো নিয়ে আসবো। আর বৃহস্পতিবারটা সত্যি যদি এখন স্কুলে দেওয়া নেওয়া করতে যাই আবার অনেকটা লেট হয়ে যাবে। তারপরেও ভাবলাম ঠিক আছে চলো, যখন খাতা দেখাইনি 2 দিন আবার একটু বাড়িতে থাক। বন্ধুদের থেকে নোটসগুলো নিয়ে নিচ্ছে পড়ার, ওখানেও আমি একটু কথা বলেছি, তো ওখান থেকেও একটু নোটসগুলো ওকে দিচ্ছে, তার জন্য একটু অসুবিধাটা কমই হচ্ছে। তো যাই হোক, দেখো মেয়ে তো ঘরে পড়তে বসেছে, ঘুম থেকে উঠে গেছে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো পড়তে বসেছে, কিছু প্রজেক্টের কাজ আছে সেগুলো করছে। আর আমিও এদিকে চলে এসেছি এখন জামা কাপড়গুলো কাচতে। ভাবলাম একেবারে যা কাজ আছে এখনের সব কাজ একেবারে করে নেব, করে নিয়ে আবার একটু আমাকে বাজারের দিকেও যেতে হবে। কালকে ভাই টাকা পাঠিয়েছে, তো তোমাদের দাদাভাইও টাকা পাঠিয়েছে মেয়ের জন্য কিছু ফল ঠল সমস্ত কিছু আনার জন্য। তো সেই কারণেই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি করে পুজো আচ্চা করে তারপরে আমি যাব বাজারের দিকে। একটু বেলা করে যাব, বাজারও আনবো, ঘরেও কিছু নেই, কারণ সবজিওয়ালা দাদার থেকে 2 দিন যা জিনিস নিয়েছিলাম 2 দিন তো সব মিলিয়ে মিশিয়ে রান্না করলাম, সবই শেষ। আর আজ যেহেতু তোমাদের দাদাভাই আসবে, তোমাদের আমি ভুল করে বলে দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই ওখান থেকে না সকাল 10টায় একটা গাড়ি ছাড়ে। তোমাদের দাদাভাই কালকে বলছিল যে সকাল 10টায় একটা ট্রেন ছাড়ে, সেই ট্রেনটা সাঁতরাগাছিতে ওই আমাদের এখানে 9টা-10টায় নামিয়ে দেয়। সাঁতরাগাছির থেকে বাড়ি আসতে ওই ধরো 11টা সাড়ে 11টা বেজে যাবে। আজকেই ও বাড়ি আসবে, আমি তো কথাটা ভুল বলে ফেলেছিলাম যে তোমাদের কালকে আসবে। তো আজকে ট্রেনে উঠবে,
তো আজকে সকালবেলা উঠে গেছে, রাত্রিবেলায় ঢুকে যাবে। তো সেই কারণেই ভাবলাম একটু বাজারেও যাব, দেখি একটু কিছু নিয়ে আসি, রান্নাবান্নাও করব, তবে এখন না, এদিকের কাজকর্ম সেরে আগে পুজো আচ্ছা করে নিয়ে তারপরে বাজার যাব। কাঁচা ধোয়া করে সব নিচেই মেলে দিয়েছি, বালিশ টালিশ রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো অল্প একটু ব্লিচিং পাউডার ছিল, এই ঘরের সামনে স্ল্যাবটায় দিয়ে দিলাম, কারণ এই স্ল্যাবটায় না খুব স্লিপ হয়ে গেছে, জল ফেলতে ফেলতে এই জায়গাটা এত স্লিপ হয়ে গেছে, বারবার জুতো স্লিপ কাটছে। সেই কারণে ভাবলাম অল্প একটুই ব্লিচিং পাউডার আছে, সেটা দিয়ে দুয়ারের সামনেটা একটু পরিষ্কার করে দিই। এরপরে কাজকর্ম আমার হয়েই গেছে, স্নান করে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা তো একদম মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। ওই যে শীতকালে একটা ওয়েদার থাকে না, বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা, সেরকম একটা ওয়েদার। মেয়েকে তাই বলছিলাম আমি পুজোটা দিতে দিতে, মারে তুই বালিশ কাঁথা কম্বলগুলো তুলে ফেল, কারণ আজকে তো সেরকম একটা রোদ ওঠেনি আর দেওয়ার দরকারও নেই। যেহেতু সকাল সকাল বিছানাপাটিগুলো পরিষ্কার করেছিলাম, সব কিছুই বাইরে নামিয়ে দিয়েছিলাম। আর প্রতি বৃহস্পতিবার করে তো আমি এইভাবেই ঠাকুর ঘর পরিষ্কার করি, তোমরা তো জানোই। তো প্রতি বৃহস্পতিবারই এইভাবে ভালো করে একটু টাইলসগুলো মুছে দিই, যেহেতু সাদা তো ধূপকাঠি টুপকাঠি জলে একটা কেমন যেন দাগ হয়ে যায়। সব ঠাকুর এখানে নামিয়ে নিয়েছি, আর দেখো মা লক্ষ্মীকেও এখানে বসিয়ে নিয়েছি। এখন এই শাড়ি ঠাড়ি ছাড়িয়ে স্নান করাবো, আর আজকে আমি এই শাড়িটা পরাবো। এটাও কিন্তু আমার ব্লাউজ পিস, আমার অনেকগুলো ব্লাউজ পিস আছে জানো তো, সেগুলো দিয়েই সব মা লক্ষ্মীর জন্য শাড়ি বানাবো। মেশিনটা আসুক তারপরে। আজকে এই শাড়িটা মাকে পরানোর পর তোমাদের দেখাচ্ছি। পুজো হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে আলাদা আলাদাভাবে কিছু শেয়ার করিনি। আর আজকে মাকে দেখেছো, এই যে শাড়িটা পরিয়েছি, 8 পেরে করে শাড়ি পরিয়েছি। অনেক টাইম লেগেছে শাড়িটা, লাস্টে আমার জায়ের ঘরের মেশিন থেকে গিয়ে তো দুটো পাট আমি জোড়া করে এনে তারপরে পরিয়েছি। শাড়ি একটু বড় থাকলে না সুন্দর করে পরানো যায়, আজকে একদম মন মতো করে পরিয়েছি। তাও ঘরটা বসানো হয়ে গেছে বলে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, তো ভুলে গেছিলাম দেখাতে। আর এত দেরি হয়ে গেছে, এই শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এই যে সুন্দর করে সাজিয়ে পুরো সব পুজো করা হয়ে গেছে, আর এদিকে সব ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো এরপরে বাটা নামাবো, নামিয়ে তারপরে আমি ওদিকে যাব। এখানে মেয়েকে করে দিয়েছিলাম, পুজো দিয়ে উঠেই তাড়াতাড়ি করে বাটা নামিয়ে দুটো গোলা রুটি করে দিয়েছিলাম, তবে নিজে খাওয়ার মতো আর টাইম পাইনি, চলে গেছিলাম। এত দেরি হয়ে গেছিল, দৌড়ে আগে বাজারে চলে গেছি। বাজে এখন প্রায় 1:45, আমি বাড়িতে এসেছি বাজার করে। তো এখানে নিয়ে এসেছি মিষ্টুর জন্য শাক, কারণ সকাল থেকেই এই অল্প শাক ছিল, ভাবলাম আজকে সস্তাতেই পেয়েছিলাম শাকগুলো জানো তো। 5 আটি নিয়েছিল 20 টাকা, তো একটু বেশি করেই শাক একেবারে নিয়ে আসলাম, ভাবলাম একেবারে নিয়ে যাই, 2 দিন আবার হয়ে যাবে। তো সেই কারণেই শাক নিয়ে এসেছি বেশি করে। শাকগুলোকে আমি এইভাবে এখন আর বাছি না জানো তো, কারণ এখন মিষ্টু বড় হয়েছে তো, সব মানে ডালপালাগুলোই ও খেয়ে নেয়। তো সেই কারণে শাকগুলোকে এরকমভাবে গোড়াগুলো একটু ফেলে দিই, দিয়ে ভালো করে একটু বেছে বেছে ধুয়ে ঝুড়ির মধ্যে করে উপর করে দিই। তারপর একটু জল ঝরে গেলে ফ্রিজের মধ্যে কেড়ে প্যাকেটে করে ঢুকিয়ে দিই, শাকগুলো একদম তাজা থাকে। দেখো 1 গামলা হয়ে গেছে শাক, তো এই যে ধুয়ে তুললাম। আর এরপরে আমি যা সবজি বাজার এনেছি, আলু এনেছি সেটা ধোবো, আর একটু মাছও নিয়ে এসেছি সেটা ধুলাম। কলপারে জল ছিল তখনও আমি এসে দেখি, হুড়োহুড়ি করে তারপরে জলগুলো ভরে ঠরে নিলাম, নিয়ে ঠিয়ে ঘরে চলে এসেছি। সকালবেলা একবার সব পরিষ্কার করে মুছে চেঁচে তো নিয়েছি, তবে এই যে বাসন কোসন মেজেছিলাম সেগুলো গোছানো হয়নি, সেগুলো গোছাতে নিয়েছি। আর রান্নাঘরটাও একটু অগোছালো ছিল, সেগুলোকেও গোছাতে নিয়েছি, কারণ এখন তো রান্না বান্না করব। আর বৃহস্পতিবার সত্যি কথা পুজো আচ্চানা একদমই বেলা করে ফেলে রাখতে ইচ্ছে করে না জানো তো। আর কাল তো মাঘী পূর্ণিমা, খুব ইচ্ছে ছিল মাঘী পূর্ণিমার দিন একটুখানি লক্ষ্মী পুজো টুজো দেওয়ার ইচ্ছা ছিল, সেটা তো আগাগোড়া তোমাদের বলে রেখেছিলাম। যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোটা করতে পারিনি, কিন্তু সত্যি কথা বলতে ওই যে বললাম না, এখন আর মানে পুজো আচ্চা করার সত্যি সেরকম মন নেই। আর তারপরে বুঝতেও পারো মেয়ের যেহেতু এখন ডাক্তার দেখাবো, কি রিপোর্ট করতে দেয় তার ঠিক নেই, তো সেই কারণে ভাবলাম না এখন হবে না। তো দেখি কালকে একটু
ঠাকুরের জন্য যতটুকু পারবো ততটুকু একটু ব্যবস্থা করব, তো সেই কারণেই এনে রাখলাম সব কিছু, যে যেইটুকুনি পারবো কালকে ঠাকুরকে সেইটুকুনি করে দেব। সকালবেলা তোমাদের দাদাভাইও আজকে রাত্রিবেলা চলে আসবে, বাজার থেকে যেইটুকু আনা সেটুকুও এনে দিতে পারবে, তার জন্যই আমি আজকে বাজারে গেলাম। আর বাজারে জিনিস কি কিনবো, আগুনের মতো দাম, পেঁয়াজ আদা রসুন যেন তো হাত দেওয়ার মতনই না। তো এখানে আমি 3 কেজি মতো আলু নিয়েছি, আর 500 পেঁয়াজ, আর 20 টাকার আদা, 20 টাকার রসুন নিয়েছি। আলুটা ধুয়ে দিয়েছিলাম, যখন শাক ধুয়েছিলাম তখনই আলুটা জল ঝরে গেল, একেবারে জায়গা মতো এনে রেখে দিলাম। আমি কিন্তু আলুর ঝুড়িটা এখানেই রাখি, কিছু করার নেই, রান্নাঘরে তো আমার এই আলুর ঝুড়িটা ঢোকে না, আর এখন এই মুহূর্তে ছোট একটা ঝুড়ি কেনাও হয়নি, তো সেই কারণে আমি ওখানেই রাখি। তো এখানে চলে আসলাম, দেখো রান্নাঘরে সব বাসন কোসন গুছিয়ে দিয়েছি, হাতা খুন্তিগুলো সব এই জায়গা মতো রেখে দিলাম। আর এখানে আমি মেয়ের জন্য নিয়ে এসেছি কিছু জিনিস। গতকালকে ওর মামা ফোন করেছে দুপুরবেলা, বলল দিদি আমি মেয়েকে কিছু, তোর ব্যাংকে কিছু টাকা পাঠিয়েছি, মনাকে কিছু ফল টল কিনে দিস। আসলে ওই যে আমি বলি না, আমার মেয়ে কিছু খেতেই চায় না, জানো তো। সবাই হয়তো ভাবে যে আমি কিনে দিই না বা খাওয়াই না, তা কিন্তু না। আমি এখন তো বাচ্চা না যে জোর করব, খেতেই চায় না, জানো না। তাও এই যে ফলগুলো গোছাচ্ছি আর চেঁচাচ্ছিলাম যে না আনলে তো তোর মামাও চিৎকার করবে, আর তোর মাসি, দিদা, দাদু, ঠাম্মা সবাই বলে একটু মেয়েটাকে তো একটু ফল টল এনে খাওয়াতে পারো। এমনকি তোমরাও অনেকে এই কথাটা বলো, কিন্তু কি করব বলো, না খেলে এনে এনে লাস্টে আমাকে তোমাদের দাদাভাইকেই খেতে হয়, সেই কারণে আনি না। যাই হোক, ফলের মধ্যে অনেক কিছু জিনিস এনেছি। আর নিয়ে এসেছি দেখো এখানে একটা রিয়েলের বেদানা জুস। তো জয়ী বলেছিল যে দিদি এই জুসটা খুব ভালো, তুমি মনাকে এনে খাওয়াও। তবে জয়ী অরেঞ্জ ফ্লেভারটা বলেছিল, আমি অরেঞ্জটা পাইনি, তো ভাবলাম চলো বেদানার জুসটা নিয়ে যাই, এটাও তো শরীরের অনেকটা উপকার হবে। দাম খুব একটা বেশি নেয়নি, 140 টাকা নিয়েছে, তো আমাদের সামনের মল থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো নিয়ে এসেছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, তো ভাবলাম শীতের জন্য একটা ক্রিম নিই, কারণ শীতের ক্রিম আমাদের নেই, গত বছরের সবই শেষ হয়ে গেছিলো। তো দেখলাম এখানে একটা কম্বো ছিল, তো একেবারে একটা ফেস ওয়াশ ছিল, একটা ক্রিম ছিল, আর একটা বডি লোশন ছিল। এটা কিন্তু জয়ের, আমরা জয়েরটা ইউজ করি, জানো তো, জয়েরটা খুব ভালো, মানে এই 2-3 বছর ধরে এটা আমরা ইউজ করি। তো এই দুটো জিনিস আমি মল থেকে নিয়ে এসেছি। আর বাজারের মধ্যে তো তোমাদের বললাম আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর নিয়ে এসেছি দেখো এখানে, খুব ইচ্ছে করছিল, হাতে পয়সা ছিল না বলে আনতে পারছিলাম না, শুটকি মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে চুনো শুটকি। আর একটা নিয়ে এসেছি ওই কালো প্যাকেটটার মধ্যে, দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে চিংড়ি শুটকি। তো এখন তো শীত পড়েছে, এই দেখো গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ। তো এখন তো শীত পড়েছে, আর শীতের তো নানা রকম সবজি আছেই, ওই সবজির মধ্যে না এই শুটকিগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি আগে খেতামই না, আমার জায়ের থেকে এগুলো খাওয়া শিখেছি, জানো তো। আগে যখন মাঝে মাঝেই গত বছর শীতে আমি আর আমার যা শিয়ালদায় যেতাম গাছ আনার জন্য, তখন এই শুটকি মাছ ওখান থেকে কিনে নিয়ে আসতাম। আর তার সাথে এনেছি একটাই ফুলকপি, আজকে আমি 20 টাকায় বাজারে পেয়েছি ফুলকপি। তো ফুলকপি এনেছি, আর একটু টমেটো এনেছি। তবে এই দেখতে পাচ্ছ এই পানি ফলগুলো কিন্তু আমি কিনিনি, কালকে মা এসেছিলো বিকেলবেলায়, মা মনার জন্য পানি ফল আর পেয়ারা নিয়ে এসেছিলো। আর আমি আজকে আপেল, মৌসুমি লেবু, কমলা লেবু আর 2টো পেয়ারা এগুলো নিয়ে এসেছি ফলের মধ্যে। ভাবলাম মোটামুটি 3-4 দিন 5 দিন মতো ওর হয়ে যাবে, একেবারে এনে রাখলাম 5 দিন মতো খাক, তারপরে আবার নিয়ে আসবো। ভাত বসিয়ে এগুলো সব গুছিয়ে নিলাম, এদিকে আমার ভাতও হয়ে গেল। আর আমি নিয়ে এসেছি মাছ, কি মাছ সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে কালকে রান্নাবান্না কাজকর্ম হয়ে যাওয়ার পর না এই মশলার কৌটোটা খুব নোংরা হয়েছিল, তো সেই কারণে কালকে এই মশলার কৌটোটা পুরোটা ধুয়ে দিয়েছিলাম। আসলে এই কৌটোটা না আমার খুব পছন্দের, জানো তো, কিন্তু তার মধ্যে একটা কৌটো আমার পড়ে গেছে। আগের ঘরে সেই নতুন মানে পুরনো বাড়িতে যখন ওই আমাদের বসার জায়গাটা ছিল, তোমাদের মনে আছে হয়তো, ওই বসার জায়গার নিচে না আমাদের ড্রেন ছিল, ওই ড্রেনের মধ্যে একটা পড়ে গেছিলো, সেই কারণে ওইখানে একটা কৌটো কম আছে। কিন্তু আমার ওই কৌটো, এই মশলাদানিটাই খুব সুবিধা হয়, 25 গ্রাম করে এক প্যাকেট পুরো ধরে যায়, আমি আলাদা আলাদা করে ওখানেই রাখি। আর এখানে শুটকি মাছগুলো সব কৌটোর মধ্যে ঢেলে দিলাম, কারণ আমাকে দোকান থেকে বলেছে যে কৌটোর মধ্যে করে মুখটা টাইট করে আটকে রাখবেন, তাহলে পোকা টোকা ধরবে না, আর মাঝে মাঝে একটুখানি রোদ্দুরে দিতে। তো যাই হোক, নিয়ে আসলাম একটু বেশি করেই, পুরো শীতটা খাওয়া যাবে অল্প অল্প সবজি দিয়ে। কেউই খায় না, তোমাদের দাদাভাই তো খায় না, মনা তো খাই না, আমি একার জন্যই ওই মাঝে মাঝে একটু চচ্চড়ি রান্না করব, ওর মধ্যে একটু করে দেব।
মশলাপাতি সমস্ত কিছু দেখো গুছিয়ে নিলাম। আর রান্না করার আগে ওই যে বলি না, আমি একটু গুছিয়ে গাছিয়ে না নিলে না হুট করে আমি রান্না বসিয়ে দিতে পারি না। এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এরপরে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দেবো। শুধু মাছের ঝোল আর ভাত করব, আর কিছুই রান্না করব না, কারণ মাছের ঝোলের সঙ্গে আর কোনো তরকারি করলে কেউই ঘরে খেতে চায় না। আর যেহেতু এই বেলায় আমি আর মনা, বিকেলবেলা তোমাদের দাদাভাই আসবে, সেই কারণেই একটু মাছ নিয়ে এসেছিলাম। আজকে মাছের ঝোলটা দেখবে আমি একদম হালকা পাতলা করে রান্না করেছি। এখানে একটু জিরের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। বড় বড় করে আলু কেটেছি। রুই মাছের ঝোলে বড় বড় করে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে মাছও ভেজে নিয়েছি, আর হালকা হালকা করে ফুলকপিও ভেজে নিয়েছি। হ্যাঁ, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা করব। শীতকালে কিন্তু এরকম মাছের ঝোল খুব ভালো লাগে। আর এখন সদ্য সদ্য ফুলকপি উঠেছে তো বেশ ভালো লাগে। তবে আমার যে ফুলকপি খুব একটা পছন্দ তা না, জানো তো, আমার আবার বাঁধাকপিটাই বেশি পছন্দ। তবে যখন কড়াইশুঁটি টুটি সব উঠে যাবে তখনের বাঁধাকপিটা। এদিকে মশলা ভালো করে কষিয়ে, তো দেখো ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছ দিয়ে ভালো করে ফুটে গেছে, এক্ষুনি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু আজকে তেলও কম দিয়েছি আর হালকা পাতলা করে ঝোলটা করেছি। তো আমার মেয়ে ভালো বলেছে, মা আজকে মাছের ঝোলটা এমন হয়েছে কেন, আমাদের ঘরে তো এমন হয় না। তো আমি বললাম না, তেল মশলা কম দিয়েই এখন রান্না করব, তো সেই কারণেই একদম হালকা করে রান্না করেছি। আসলে কি বলো তো, আমি না একদম কম মশলাপাতি দিয়ে রান্না করতেই পারি না, আমার যেন এই অভ্যেসটাই নেই। তবে অভ্যেস এখন পাল্টাতে হবে, কারণ যেহেতু সবারই শরীরের কথা চিন্তা করতে হবে। এদিকে বাসন কোসন মেজে নিয়েছি। আর এখানে দেখো সব কাটা সবজিগুলো এই যে নোংরার বালতির মধ্যে ঢুকিয়ে রাখবো। কালকে সকালবেলা গাড়িওয়ালা আসবে, গাড়িওয়ালাকে দিয়ে দেবো, কারণ বালতি পুরো ভরে গেছে। এদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে, দেখতেই পারছো। বলো, সত্যি কথা তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে আমার রান্না কি এমন হয়? মাছের ঝোল তো আমার একদম তেলে চুপচুপ করে, তাই না? কিন্তু দেখো আজকে কিন্তু আমি একদম অল্প তেল দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোলটা রান্না করেছি। ওদিকে রান্না করে উঠতে উঠতে প্রায় বেজে গেল 2:45। বুঝতেই পারো, যেহেতু 1টার সময়, তো 1:45 আমি বাজার থেকেই এসেছি। তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাটা নামিয়ে গরম গরম মাছের ঝোল আর ভাত মেখে আগে খেতে দিয়ে দিলাম। তারপরে ওর জন্য কিছু ফল কেটে দিলাম, বললাম ভাত খেয়ে উঠেই তুই ফলটা খেয়ে নিবি। আর এখানে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘর পরিষ্কার করতে। কিন্তু খিদে আমারও পেয়েছে, কিন্তু এখন আমি খাবো না। ভাবলাম না, কাজকর্ম ফেলে রেখে না আমার খেতে ইচ্ছে করে না। কাজকর্ম সব গোছানো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তারপরেই আমি খাই, তাতে যতই বেলা হোক। খেতে আর ইচ্ছে করছে না, তবে খিদে খুব পেয়েছিল। মেয়েকে সকালবেলা 2টো গোলা রুটি করে দিয়েছি, কিন্তু নিজে আর খাওয়ার টাইম পাইনি। ঠাকুরকে যেই প্রসাদ দিয়েছিলাম ওখান থেকেই একটু প্রসাদ খেয়ে চলে গেছিলাম বাজারে। তো মেয়ে বারবারই বলছিল, আসো না মা দুজনে একসঙ্গেই খেয়ে নিই। তো আমি বললাম না, তুই খেয়ে নে, আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করি। যেহেতু রান্না করেছি না, মাছ টাছ রান্না করেছি, পুরো রান্নাঘর একদম তেল চিপচিপে হয়ে আছে। তো ভালো করে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘর পরিষ্কার করব, মাছ রান্না করেছি তোমরা তো জানোই, বারান্দার সামনে দিয়ে রান্নাঘর দিয়ে পুরো একবার মুছেও নিয়েছি। তারপরে আসলাম, এদিকে বেজে গেছে এখন এই 3:30 মতো। তো এদিকে জানলা দরজাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, কারণ এরপরেই তো সব মশার উৎপাত হবে। এখন যেহেতু শীতকাল, পাখা কম চালানো হচ্ছে, ঘরে সন্ধ্যার পর থেকে যেন মশায় থাকা যায় না। এই দুপুর 3টে 3:30 বাজে, জানলা পর্দা সমস্ত কিছু দিয়ে দিই। তবে ওই ঠাকুর ঘরের দিকটাও এইবার ব্যবস্থা করব তোমাদের দাদাভাই আসলেই। বাজে এখন 4টে। ওদিকের কাজকর্ম সব শেষ করে ভাবলাম একটু গায়ে জল দেব। তারপরে ভাবলাম না, গায়ে জল দেব না, এই ব্যথা ব্যথা করে তো এমনিই মরি, তার থেকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নেব। তো তারপরে ভাবলাম না, একেবারে ধুয়ে ঠুয়ে ঘরে ঢুকে গেলে আর এই কাজটা করতে ইচ্ছে করবে না। 2-3 দিন হয়ে গেল গাছে একটু জল দেওয়া হয় না। জামা কাপড়গুলো দেখো সব নামিয়ে নিলাম, সব শুকিয়ে গেছে, এগুলো নিয়ে নিচে চলে যাব। আর এখানে আমি এখন গাছেও জল দেব, গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে। আর আগের দিন সেই বললাম না, বাজারে গেছিলাম 10 টাকা দিয়ে, কালকে তোমাদের বললাম 2টো গাছ নিয়ে এসেছিলাম, 2টো গাছই মরে গেছে, কারণ কালকে ওদের জলই দিইনি।
তো গাছগুলো দেখে খুব মায়াও লাগছিল, ভাবলাম ঠিক আছে চলো, বেশি পয়সার তো না, তাও গাছ একটা মরে গেলে খুব কষ্ট লাগে। তো এখানে দোপাটিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো সব বেঁচে গেছে। তো দেখো এখানে সব জল দিয়ে দেবো। এখন তো শীতের গাছগুলো, গেঁদা গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে, তবে কালকে তোমাদের সামনে দিয়ে দেখাবো। আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, এই অবধিই রাখলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।